মাদক একটি অভিশাপ। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। দর্শক, আজ ২৬শে জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই উপলক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে আজকের আলোচনা অনুষ্ঠানে। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা, বিভাগীয় অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ। সেই সাথে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব মাদকের অপব্যবহার রোধ এবং সেই সাথে মাদক পাচার কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়টি নিয়ে। দর্শক, চলুন সরাসরি চলে যায় আমাদের আজকের অতিথিদের কাছে। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আজকের স্টুডিওতে। প্রথমেই স্যার আপনার কাছে আসবো। জনাব মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা, বিভাগীয় অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ। স্যার, আপনার কাছে প্রথমে একটু আসছি। আজ ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, এর তাৎপর্যটি আসলে কি সেটি জানতে চাই এবং সেই সাথে একটু জানতে চাই বাংলাদেশ মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন, বা যে পদক্ষেপটি আসলে আপনারা গ্রহণ করছেন সেটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে, বা আরো কি করা যায় বলে আপনি মনে করেন? ২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস। এটি বাংলাদেশ সহ সারা বিশ্বে একই সময়ে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। তাৎপর্য জাতিসংঘের ৪২তম অধিবেশন ১৯৮৭ সালের যে সাধারণ পরিষদে যে সভাটি অনুষ্ঠিত হয়, সেখানে এই দিবসটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। উদ্দেশ্য ছিল যে মাদকদ্রব্যের যে অপব্যবহার সেটি দিন দিন বেড়ে যাচ্ছে, সেটি সম্পর্কে জনগণকে সচেতন করা। মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশ্বের বিভিন্ন দেশে যে নামে কাজ করছে, পাশাপাশি পুলিশ বিভাগ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনফোর্সমেন্ট কাজ করছে, ধরপাকড় করছে, অ্যারেস্ট সিজার, প্রসিকিউশন, সেটি অনেক ক্ষেত্রে যথার্থ হচ্ছে না। সেক্ষেত্রে আসলে মাদকের যে ক্ষতিকর দিক কিংবা অপব্যবহার, এটি রোধের জন্য বেশি প্রয়োজন হচ্ছে মানুষকে সচেতন করা। এই যে মাদকের যে কুফল দিকটি, এটি মানুষের মধ্যে জানিয়ে দেওয়া, মানুষকে এই বিষয় সম্পর্কে যে ক্ষতিকর দিকগুলো শরীরে, মানবদেহ সহ সমাজ এবং পরিবারে কী কী ক্ষতি বয়ে আনে, সেগুলো সম্পর্কে তাকে অবগত করার জন্য এই দিবসটি মূলত আন্তর্জাতিকভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। আর বাংলাদেশে নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরোধের ক্ষেত্রে কাজ করে। তবে স্পেশালি হোস্ট ডিপার্টমেন্ট হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মাদকের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে মূলত আসলে আমরা মানুষকে সচেতন করার জন্য প্রথমে আমরা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সব জায়গায় মাদকবিধি একটি কমিটি করে দেওয়া হয়েছে, যে ছাত্রছাত্রীরা যাতে মাদকের এই করাল গ্রাস কিংবা এই ভয়াবহ যে থাবা, সেটিকে যেন আসক্ত বা সের মধ্যে সম্পৃক্ত না হয়, সেজন্য শিক্ষকদের মাধ্যমে তাদেরকে সচেতন করা। ওখানে ৫০০ বেশি কমিটি করে দেওয়া হয়েছে। তারা প্রতিটি ক্লাসে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বলবে, ওপেনিং ক্লাস সহ, যেটি আপনার অ্যাসেম্বলি যেটি হয় সেখানে বলবে। পাশাপাশি আপনি জানেন যে, বা আপনারা অনেকেই জানেন যে, পাঠ্য বইতেও কিন্তু মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে এই যে সিলেবাসে সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে বিভিন্ন প্রচারণা, যেমন আপনার লিফলেট, পোস্টার, স্টিকার বিতরণ সহ বিলবোর্ড টাঙ্গিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। ধর্মীয় যে আপনার সভাগুলো হয়, বিশেষ করে ওয়াজ মাহফিল, পাশাপাশি মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে খুতবার আগে এই মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আপনার বাইকিং সহ তথ্য অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে সভা সেমিনার করা হচ্ছে। সর্বোপরি উঠান বৈঠক সহ মহিলা বিষয়ক অধিদপ্তর যুব উন্নয়নকে কাজে লাগিয়ে বিভিন্ন যে সভা সমিতিগুলো আছে সেগুলো বা সংঘগুলো আছে, সবগুলোকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যেটি চলমান। পাশাপাশি আপনি বলছিলেন যে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেটি হয়তো যথার্থ কিনা। অবশ্যই যুব সমাজ এখন মাদকের করাল গ্রাসে আক্রান্ত হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই যে আপনার দেখা যাচ্ছে মিথস, প্রত্যেকটা প্রযুক্তির মাধ্যমে দেখা যাচ্ছে তাদের ধারণা
যে মাদক হয়তো তাদের বিনোদনের উপকরণ, মাদক হয়তো তাদের জন্য স্টিমুলেন্ট, মাদক হয়তো তাদের হতাশা কিংবা অন্য বিষয়গুলোকে তারা দূর করে দিতে পারে। আসলে এটি সঠিক না। এটি এই যে প্রযুক্তির ব্যবহার করে আমরা চাচ্ছি যে এটিকে আরও তাদের কাছাকাছি পৌঁছে দিয়ে যাতে তারা যুব সমাজ এই যে ভ্রান্ত ধারণাটি সেটি থেকে দূরে থাকতে পারে এবং তাদের যে এই বিনোদনের যে অভাবটি বাংলাদেশে আছে সেটি শুধু আপনার টেকনোলজিক্যাল সাইট না, অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ পারিবারিক আবহে পারিবারিক বন্ধনের সম্পৃক্ততা তো বাড়ানো সহ খেলাধুলার ব্যবস্থা করা, বিনোদনের সুস্থ বিনোদনের উপকরণগুলো সরবরাহ করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে তাদেরকে এর থেকে দূরে রাখার পরিকল্পনা আছে এবং এটি হচ্ছে। সেই সাথে আমরা চাচ্ছি যে সাধারণ জনসাধারণ, বিশেষ করে পরিবার, যারা পরিবারে যা বাবা মা, তাদেরকে সচেতন করে তারা যাতে তাদের ছেলে মেয়েদের দিকে প্রতিনিয়ত খেয়াল রাখে, তারা কোথায় যায়, কি করে, কিভাবে কাজ করে, কার সাথে মিশে, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে কিনা, এগুলো তাদের যে এক কথায় সচেতনতা বাড়িয়ে একটি সামাজিক আন্দোলন তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্যারের কথার মাঝখানে আমি একটু যদি জানতে চাই যে আসলে আপনি যে বলছিলেন বিনোদনের কথা, আসলে যুব সমাজ দেখা যায় কি অবসর সময়গুলোতে বা তারা বিনোদন হিসেবে কিন্তু মাদকটাকে তারা বেছে নিচ্ছে, কিন্তু তাদের এঙ্গেজমেন্টটা যদি মানে অন্য কোনো কাজে যদি বাড়ানো যায় বা অন্য কোনো দিকে যদি তাদের, ধরেন আপনি যেটা বলছিলেন খেলাধুলা, বা সেটা হতে পারে সাংস্কৃতিক কোনো বিষয়, বা হতে পারে অন্য কোনো বিষয় দিয়ে যদি তাদের কে ব্যস্ত রাখা যায়, যেটিকে তারা বিনোদন হিসেবে নিচ্ছে সেটি আসলে বিনোদন নয়, বিনোদনের সেক্টরটা আমাদের অন্য মানে ভিন্ন কিছু, সেটিকে নিয়ে আসলে আপনারা কতটুকু কাজ করছেন বা কিভাবে আসলে বিষয়টিকে আপনারা চিন্তা করছেন? না, অবশ্যই এটি এখনকার সময়ের একটি আলোচিত একটি বিষয় যে আসলে বিনোদন বলতে যুব সমাজ অনেক ক্ষেত্রে সেই প্রযুক্তি নির্ভরতা, যে মোবাইল ফোনের দিকে অনেকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল ফোন অবশ্যই উপযোগী একটি উপকরণ, যা হয়তো একটা প্রয়োজন আছে, কিন্তু সেটার কিছু কিছু আছে যেটি হয়তো অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যেতে পারে আর কি। সেক্ষেত্রে আসলে তাদেরকে এদিকে থেকে সরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি যেটা কার্যকরী সেটি হচ্ছে যে তাদেরকে সচেতন করা, পাশাপাশি তাদের জন্য বিনোদনের অন্য মাধ্যমগুলোকে উন্মুক্ত করা কিংবা অবারিত করা আর কি। সেই সুযোগগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তৈরি করে দেয়া। রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় কিংবা মহাবিদ্যালয়ে যে শহর কেন্দ্রিক যেগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে খেলার মাঠ নাই, কিন্তু গ্রামীণ পর্যায়ে এখন হয়তো আছে। সেই যে ছেলে মেয়েদেরকে সেই খেলাধুলার সাথে সম্পৃক্ত করানো, সেই খেলাধুলা, তারপরে আপনাদের সুস্থ সিনেমা কিংবা নাটক কিংবা ধরেন পারিবারিক আবহে সেই গ্রামীণ সংস্কৃতিতে যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে এদেরকে জড়িয়ে দেওয়া কিংবা এদেরকে সম্পৃক্ত করা, এটি অবশ্যই সময়ের দাবি কিংবা প্রয়োজন। এটির উদ্যোগ হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটি পলিসি মেকিং লেভেলে এই প্রস্তাবনাগুলো দিচ্ছে। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের যে মাননীয় সচিব মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ওনারা এগুলো নিয়ে ভাবছেন। মাদক পাচার যত বন্ধ হবে মাদক আসক্তির সংখ্যাও কমে আসবে। তা আপনারা আসলে এটার জন্য কি কাজ করছেন, যে আসলে সীমান্ত দিয়ে কিভাবে এই মাদক পাচার বন্ধ করা যায়? আসলে সীমান্ত, যে আমাদের বাংলাদেশের যে সীমান্ত, সেখানে বাংলাদেশ পুলিশ আসলে কাজ করে না, সেখানে কাজ করে সীমান্তের যে বর্ডার গার্ড বাংলাদেশ, আপনি জানেন। তারপরেও বিভিন্নভাবে বিভিন্ন চোরাই পথে বা অগোচরে, তাদের অগোচরে কিছু মাদক আমাদের দেশে ঢুকে পড়ে বিভিন্ন রুটে, হয়তো ল্যান্ড অথবা জলপথ যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে কিছু ঢুকে, সেগুলো আমরা প্রতিনিয়তই কিন্তু সেগুলো এখানে বিভিন্ন ইন্টেলিজেন্স অথবা চেকপোস্ট বিভিন্ন মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করি, আমরা এগুলো নিয়ে মামলা করি। আমরা যদি গত মে মাসে আপনি যদি দেখেন, এই আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টা থানায় আমাদের প্রায় 93টি মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং 113 জন গ্রেপ্তার। এবং সেখানে ফেন্সিডিল বলেন, আপনার ইয়াবা বলেন, ওখানে চুলাই মদ বলেন, এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও 34টি মামলা হয়েছে এবং 44 জন গ্রেপ্তার আছে। তো যাই হোক, আমরা এই ক্ষেত্রে আমরা কাজ করছি। তো এই ক্ষেত্রে আমরা কাজ করছি। আপনারা জানেন যে এই অঞ্চলটি আসলে একটা মাদক পাচারের একটা রুট হিসাবে ব্যবহার করে থাকে, কারণ এটা একটা আমাদের পাশে মিয়ানমার, আপনার শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, এগুলো হচ্ছে আপনার মাদকের, এবং এদিকে আফগানিস্তান, এই অঞ্চলটিতে মাদকের বেশি উৎপাদন হয়ে থাকে।
এবং আমাদের এই অঞ্চলটিকে যারা মাদক চোরাচালানকারী, যারা গডফাদার, তারা এটাকে রুট হিসাবে ব্যবহার করে এবং প্রতিনিয়ত আমরা যে রুট যখন আমরা ইন্টারসেপ্ট করি তখন তারা আবার সেই রুটটাকে আবার চেঞ্জ করে তারা আবার নতুন একটা রুট তৈরি করে, যার ফলে আমরা 100% অনেক সময় সফল হই না, কিন্তু আমরা এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে আমরা সাইবার রিলেটেড যে ইস্যুগুলো, তারা সাধারণত যারা মাদক পাচারের সাথে সম্পৃক্ত থাকে তারা নর্মাল ফোনে কিন্তু কথা বলে না, তারা অনেক সময় সাইবার ইউজ করে, ইন্টারনেটের মাধ্যমে তারা কমিউনিকেশন করে। সেই ক্ষেত্রে আমরা সাইবার ক্রাইম রিলেটেড যে ইস্যুগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি ডেভেলপ করা, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অঞ্চলটিকে যাতে মাদকের রুট হিসাবে কোনো চক্র ব্যবহার করতে না পারে। মাদক দ্রব্যের যে অপব্যবহার হচ্ছে, তো এই মাদক আসক্তি বেড়ে যাওয়ার ফলে যে তাদের নির্বাসন বা তাদের চিকিৎসার ক্ষেত্রে মাদক দ্রব্য অধিদপ্তর কিভাবে কাজ করে যাচ্ছে? ইতিমধ্যে কিন্তু কিছু এই অপব্যবহারের ফলে কিংবা এই পাচারের মানে বিভিন্ন কৌশলে পাচার হয়ে আসার ফলে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে কিন্তু কিছু মাদক, বিশেষ করে যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে। তার সংখ্যা স্পেসিফিক না হলে প্রায় 70-80 লক্ষ। আমাদের সরকারিভাবে কোনো পরিসংখ্যান নেই, কিন্তু বিভিন্ন বেসরকারি যে গবেষণা পরিসংখ্যান, ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও একটি গবেষণা কার্যক্রম পরিচালিত করেছে, সেখানে প্রায় 80 লক্ষ কাছাকাছি মানে আপনার বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ মাদকাসক্ত। তার মধ্যে যুব সমাজটা বেশি। যুব সমাজকে আমরা ধরে নিচ্ছি যে 15 থেকে 35 বছর যাদের বয়স, যারা কর্মক্ষম, তারা বেশি। এখন তারা কিন্তু যখন মাদকাসক্ত হয়ে যায়, তাদেরকে আর আমরা মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা সরকারিভাবে সামাজিকভাবে তাকে অপরাধী হিসেবে আমরা দেখি না, তাকে দেখা হয় রোগী হিসেবে দেখা হয়। এই জন্য যে তারা সমাজের অংশ, সমাজের মানুষ, তাদেরকে তারা মাদকাসক্ত হয়ে গেলে তারা সুস্থ থাকে না, তাদেরকে সুস্থ করা এই সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, পরিবারের তো অবশ্যই। তা সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই 3 নম্বর যে চিকিৎসা পুনর্বাসন আপনি যেটা বলছেন, সেই সেক্টরেও কাজ করে। প্রথমত সাপ্লাই রিডাকশনের ক্ষেত্রে, দ্বিতীয়ত হচ্ছে ডিমান্ড রিডাকশন, যেটি আপনার নিরোধ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে, তৃতীয় হচ্ছে চিকিৎসা, মাদকাসক্তের চিকিৎসা দিয়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে। চিকিৎসাটা আপনি জেনে থাকবেন বা এখানে যারা শুনছেন যে বাংলাদেশে সরকারি পর্যায়ে 4টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে এবং বেসরকারি পর্যায়ে 378টি আছে। তো সেগুলো এই চট্টগ্রামে 43টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে, একটি সরকারি আছে। যে 43টির মধ্যে 13টি আছে আপনার চট্টগ্রাম শহরে, 14টি একটি বন্ধ আছে আর কি। সেখানে প্রতিনিয়ত কিন্তু রুগী আছে। আমরা যখন ভিজিটে যাই বা আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় সহ বিভাগীয় কমিশনার মহোদয় অনেকেই আমরা এখানে পরিদর্শনে যেয়ে থাকি, আমরা দেখি যে তারা যারা ওখানে ভর্তি আছে মাদকাসক্ত হয়ে রোগী হিসাবে, তারা অধিকাংশই যুবক, প্রায় আপনার 90% হচ্ছে যুবক, 80 থেকে 90%। এখন তারা হয়তো বিভিন্ন পেশায়, কেউ লেখাপড়া করতেছিল, কেউ হয়তো লেখাপড়া শেষ করে চাকরি করতেছিল কিংবা ব্যবসা, কেউ হয়তো পারিবারিক আবহে কোনো কাজ করতেছিল, কিন্তু তারা মাদকাসক্ত হয়ে টোটাল ওই সাইডটা তাদের বন্ধ হয়ে গেছে আর কি। এখন আমরা বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা সরকারিভাবে তাদেরকে চিকিৎসা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায়, পূর্বে যে তার পেশাটি ছিল, সে যদি লেখাপড়া করে থাকে, যদি চাকরি করে থাকতো, কিংবা যদি ব্যবসা কিংবা অন্য কিছু, সেখানে তাকে ফিরিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসে তাহলে এই যে মাদকাসক্ত বা মাদক নামক যে ক্ষতিকর যে বয়াল থাবা, সেটি থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করা যাবে পরিবার ও দেশকে আর কি। এই জন্য আমি আহ্বান জানাবো যে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে এটা সহযোগিতা করতে হবে। আজকে আপনার পরিবারে হয়তো মাদকাসক্ত নাই, কিন্তু কালকে যে হয়ে যাবে না সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কাজেই সবাইকে সচেতন থাকলে এটি সম্ভাবনাটা কমে যাবে। স্যার, আপনার কাছে আবার একটু আসবো। সীমান্ত দিয়ে পাচার নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি একটুকে বলছিলেন, এবং আমরা এটা সবাই জানি যে আসলে সীমান্ত যারা রক্ষাকারী বাহিনীরা থাকেন, বিজিবি, কিন্তু তারপরও আসলে বাংলাদেশ পুলিশের উপর আমরা একটি ভরসা রাখি, কারণ আমরা জানি বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে যাচ্ছেন এবং আবারও বলতে হয় তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তো এই বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যদি মাদক পাচার বন্ধ করার ক্ষেত্রে কাজ করে যান, তাহলে আমরা আসলে আশাবাদী যে বাংলাদেশ মাদকাসক্তি মুক্ত হবে। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করার পরিকল্পনা করছেন? মাদকের যে ভয়েলস থাবা, এই থাবা থেকে মুক্তির জন্য আমাদের সবচাইতে বেশি প্রয়োজন কিন্তু জনসচেতনতা। একটা কথা মনে রাখবেন যে
আমরা 90 ভাগ মানুষই ধরেন প্রবলেম সৃষ্টি করলাম, আর 10 ভাগ মানুষ আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত তারা হচ্ছে শুধু নিয়ন্ত্রণের চেষ্টা করলাম, তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে পিপুলস পুলিশ পার্টনারশিপে কাজ করতে হবে, যেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন কমিউনিটি পুলিশিং যেটা বলেন এখন সিটিজেন ফোরাম আমাদের এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের, যাদের আমরা চেষ্টা করছি যে আমরা সাধারণ জনগণকে এর সাথে সম্পৃক্ত করব, সাধারণ জনগণকে সম্পৃক্ত করব, যাতে কোথাও এরকম কোনো মাদকের ব্যবহার বা মাদকের পাচার যদি কেউ কারো চোখে পড়ে তারাও যাতে আমাদেরকে ইনফর্ম করে। শুধুমাত্র পুলিশ দিয়ে কিন্তু সমাজ কিন্তু আপনি সংস্কার করা সম্ভব না, সকলকে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে যেটা আমাদের জাহিদ ভাই বলে গেলেন যে মসজিদের ইমাম হতে পারে, বিভিন্ন কমিউনিটি লিডার হতে পারে, স্কুলের শিক্ষক হতে পারে, কিংবা সভা সমাবেশে যারা পলিটিক্যাল লিডার তারাও কিন্তু এর সাথে আমাদের সাথে কাজ করতে পারে, তারাও তাদের মতো করে তারা সচেতনতামূলক প্রোগ্রাম তারা চালাতে পারে। এছাড়া বিভিন্ন এনজিও, আইএনজিও, বিভিন্ন ডেভেলপমেন্ট যে অর্গানাইজেশনগুলো আছে তারাও কিন্তু মাদকের যে এই ভয়াল যে বিস্তার, সে বিস্তার রোধে কাজ করছে এবং করবে। যাই হোক, বাংলাদেশ পুলিশের যে পরিকল্পনা সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে বিভিন্ন কমিউনিটির সাথে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা যৌথভাবে কাজ করব এবং আমরা মাদকের বিরুদ্ধে সকল সময় জিরো টলারেন্স নীতিতে আমরা প্রোগ্রাম গ্রহণ করে থাকব। আপনারা জানেন 18 সালে যে নতুন আইন, সে আইনে কিন্তু যদি কেউ মাদক গ্রহণ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার একটা ধারা সংযুক্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা যারা আগে কিন্তু এটা ছিল না, 1990 সালে যে আইন সেখানে কিন্তু এটা ছিল না, কিন্তু 18 সালে যে আইন সেখানে কিন্তু এটা সংযুক্ত হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের যে বিষয়টা সেখানেও কিন্তু এই আইনে সংযুক্ত হয়েছে। তো যাই হোক, আন্তর্জাতিকভাবে যেভাবে ইউএনওডিসির মাধ্যমে জাতিসংঘ যেভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশও যেহেতু তার স্বাক্ষরকারী, বাংলাদেশও কিন্তু এই ক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করবে এবং বাংলাদেশ পুলিশ অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর একজন বড় একটা পার্টনার, যেটা আমরা বড় আইনশৃঙ্খলা বাহিনীর একটা সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশ এটা নিয়ে কাজ করছে এবং করবে। এক্ষেত্রে আমরা জনসচেতনতা তৈরি করব, যুবকদের মধ্যে আমরা চেষ্টা করব তাদেরকে, যেটা আমার বড় ভাই জাহিদ ভাই বললেন যে এখানে খেলাধুলার যে বিনোদনের যে ব্যবস্থা, সেই ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশ বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন অ্যাওয়ারনেসমূলক যে প্রোগ্রামগুলো করবে এবং করে যাচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন গোয়েন্দা এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ এই মাদকের নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাদক যারা পাচার এবং যারা গ্রহণ এবং বেচা কেনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও করবে। স্যার, এরপরে আপনার কাছে একটু আসবো। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওনারা আসলে একটি বিশাল ভূমিকা রাখেন এই মাদক পাচার বন্ধ থেকে শুরু করে যারা মাদক দ্রব্য গ্রহণ করছেন ওনাদেরকে আসলে আপনি অনেকভাবে বলছিলেন যে তাদেরকে আপনারা বিভিন্নভাবে চিকিৎসা দিয়ে থাকেন বা বিভিন্নভাবে আপনারা অ্যাওয়ারনেস করে থাকেন। আসলে এর পরও কি মাদক আসক্তি পার্সেন্টেজ কমছে? আপনার কি মনে হয়, বা এটাকে আসলে কমানোর জন্য আরো কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটি আসলে একটি ক্রমবর্ধমান একটি সমস্যা মনে করা হচ্ছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা না, এটি বৈশ্বিক সমস্যা। তো এক্ষেত্রে এটি ভবিষ্যতে এটিকে যদি নিয়ন্ত্রণ কিংবা কমিয়ে আনতে হয়, পুরোপুরি বন্ধ না করে গেলেও, সেক্ষেত্রে 2-3টা দিককে বেশি আলোকপাত করা দরকার। একটি হচ্ছে, আপনি জানেন যে আমাদের এখানে যিনি সহ-আলোচক আছেন উনি বাংলাদেশ পুলিশের একজন মানে স্বনামধন্য কর্মকর্তা। সে বলছিলেন যে আসলে জাতিসংঘের একটা সংস্থা যেটি ইউএনওডিসি কিংবা এনসিবি, যে এই আন্তর্জাতিকভাবে তারা কাজ করে সিএনডির মাধ্যমে, সেক্ষেত্রে এটি যারা অবৈধভাবে মাদক উৎপাদনকারী দেশ হিসাবে চিহ্নিত কিংবা করতেছে, একটু পিছনে গেলে মানে যে 3টি বলয়ের মাধ্যমে বেশি মাদক উৎপাদন হয়, অবৈধ মাদক, একটি হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল, একটি হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট, একটি গোল্ডেন ওয়েস্ট। আমি পুরোপুরি ব্যাখ্যায় যাচ্ছি না। এই যা গোল্ডেন ট্রায়াঙ্গলের 2টো দেশ, একটি হচ্ছে মিয়ানমার, কিন্তু এখানে মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ, ভারতে গোল্ডেন ওয়েজের মধ্যে পড়তেছে। গোল্ডেন ক্রিসেন্ট যেটি যে আফগানিস্তান, ইরান, পাকিস্তান, এই বেলটাকে যেটা পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে। তো এইসব দেশের সাথে এই যে আন্তর্জাতিক সংস্থাটি যেটা জাতিসংঘের ইউএনওডিসি, এদেরকে এই অবৈধ মাদক উৎপাদনের ক্ষেত্রে যে তারা যে
প্রকাশ্যে কিংবা গোপনে যে তাদের যে অংশগ্রহণটা সেটি থামানো দরকার আর কি। থামাইতে গেলে ইউএনওডিসির মাধ্যমে বিভিন্ন চুক্তি, যেটি আমাদের সহ-আলোচক বলছিলেন, যে বিভিন্ন চুক্তির মাধ্যমে তাদেরকে সেই চুক্তিটা করে চুক্তিটি কার্যকর হয়। বাংলাদেশও সিগনেটরি একটি দেশ, মিয়ানমারের সাথেও একাধিক চুক্তি হয়েছে, কিন্তু তারপর সেইগুলো যথার্থভাবে কার্যকরী করার জন্য আন্তর্জাতিকভাবে একটি কি বলে উদ্যোগ নেয় কিংবা চাপ প্রয়োগ বলা যেতে পারে আর কি, সেটি যেমন দরকার। পাশাপাশি যারা মাদকাসক্ত হচ্ছে কিংবা মাদক পাচারের সাথে জড়িত হচ্ছে, এর পিছনে কিন্তু একটা শ্রেণী কাজ করে, সেটি হচ্ছে আমরা সাধারণত আমরা বা বাংলাদেশ পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে যাদেরকে ধরতে পারে এর বেশিরভাগ হচ্ছে কেরিয়ার, যারা মাদক বহন করতেছে। এর নেপথ্যে যে গ্রুপটা থাকে, যাদেরকে গডফাদার হিসেবে চিহ্নিত করা যায়, বলা হয়ে থাকে, যারা অর্থ লগ্নিকারী, তাদেরকে অনেক সময় ধরা যায় না। কারণ মাদক আইন 2018 সংশোধিত 20 অনুযায়ী আপনার কিংবা 90 সালের আইন অনুযায়ী আপনি পজিশনে তার হাতে কিছু না পেলে আপনি কিন্তু তাকে এই আইনে গ্রেপ্তার করতে পারতেছেন না। পুলিশ অন্যান্য আইনে গ্রেপ্তার করতে পারে, কিন্তু এই আইনে পারা যাচ্ছে না। তাহলে আমরা সাধারণত ধরি যাদের হাতে কিছু পাওয়া যায়, কিন্তু এর পিছনে যে গডফাদার, যারা অর্থ লগ্নি করে, তাদেরকে ধরা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। এই জন্য সম্প্রতি যে উদ্যোগটা নেওয়া হয়েছে কিংবা এটি আরও বাড়ানো হবে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি হচ্ছে যে আপনার মানি লন্ডারিং যে আইন, এটি মাদকদ্রব্য আইন 2018 সালে সম্পৃক্ত করা হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশের সিআইডি থেকে আগে মানি লন্ডারিংগুলো তদন্ত করা হতো, এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকেও তদন্ত করা হচ্ছে। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স ইউনিট, তারা এটার সাথে সম্পৃক্ত। সব কিছু মূলে সকলের সমন্বিত প্রয়াসে এই গডফাদারদের যদি ধরা যায়, তাহলে এই যারা কেরিয়ার তাদেরকে একদিকে যেমন তার অর্থ সহায়তাটা বন্ধ হবে, পাশাপাশি তারা যখন জেলে যায় বা আটক হয়, তাদেরকে আবার ছাড়িয়ে আসার পিছনে এই গডফাদাররা কাজ করে। সেক্ষেত্রে তাদেরকে যদি আটকানো যায় পর্যায়ক্রমে, তাহলে কিছুটা এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে মনে করি। সর্বোপরি যে বিষয়টি আর কি, সেটি হচ্ছে যে চলমান যে ব্যবস্থা কিংবা পদ্ধতিগুলো আছে আমাদের, এর পাশাপাশি আধুনিক প্রযুক্তির যে ব্যবহারটি, সেটিও বাড়ানো দরকার। এই মর্মে যা ধরেন আমাদের আমার সহ-আলোচক অতিরিক্ত কমিশনার মহোদয় বলছিলেন যে তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তারা সামনে দ্রুতগামী বাহন ব্যবহার করে চলে যাচ্ছে। তারা দেখবেন যে পাচারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি বলে গাছের গুড়ির মধ্যে, মাছের পেটের মধ্যে, হ্যাঁ, কিংবা সম্প্রতি এই নাইকাংসারি বা এই এলাকা থেকে গরু যে মানে পায়ের ভিতরে চামড়া ছিলে সেটার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা নিয়ে আসতেছে। এটি খুব আধুনিকতম তাদের কৌশল আর কি। সেটি ধরতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহারটাও জরুরি আর কি। তো আইডেন্টিফিকেশনের জন্য বিভিন্ন প্রযুক্তির ডিভাইসের প্রয়োজন আছে। সেক্ষেত্রে এই সামনের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যমে যে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা ধরেন আইওটি, ইন্টেলিজেন্স অফ থিঙ্কিং, এইগুলো সামনে আসবে, সেগুলোর ব্যবহার আমরা করতে পারবো বা করলে বেশি হবে। কিন্তু সম্প্রতি বা চলমান ইয়াতে যেগুলো আমাদের আছে, যা বিভিন্ন ডিভাইসেস ব্যবহার করে আমাদের মনে করেন দ্রুতগামী যানবাহনের পাশাপাশি বিভিন্ন ডিভাইস, যেমন ধরেন মনে করেন আমাদের যে ট্রাকার, যেটি পুলিশ ব্যবহার করে, হয়তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এখনও ব্যবহার আসে নাই। এটি যে আপনি যিনি এই যে মোবাইল ফোনে বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান করে তার মাদকটা বেচাকেনা করতেছে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতেছে, এটি যখন আইডেন্টিফাই করা যায়, আমরা তাহলে বুঝতে পারি যে অমুক জায়গায় অবস্থান করে এর বিনিময় করে সে মাদকটা পাচার করতেছে। তাহলে গডফাদার না হলেও মধ্য পর্যায়ের যারা ব্যবসায়ী কিংবা কেরিয়ার, সবাইকে ধরা সম্ভব হয়। এগুলো আমরা অনুরোধ করেছি বা এটা বিবেচনার পর্যায়ে আছে যে বিভিন্ন লজিস্টিক্স, ডিএনসির সহ অন্যান্য সংস্থা এটি বাড়িয়ে এই অপরাধীদের ধরার মতো মানে কিছু উদ্যোগ গ্রহণ করা হবে আর কি। এবং এটি কি বলে এটি অনুমোদনের পর্যায়ে কিংবা এটি বিবেচনাধীন অবস্থায় আছে। আশা করি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশে যে মাদকের যে অভিশাপ, সেটি ধীরে ধীরে কমিয়ে এনে এটি নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসতে হবে। সবার কাছে আমার পক্ষ থেকে একটি নিমন্ত্রণ কিংবা অনুরোধ থাকবে, যে আহ্বান থাকবে, সেটি হচ্ছে যে আপনারা সবাই যদি এটি সচেতন হন, যদি জেগে ওঠেন যে হ্যাঁ, আবার পরিবারে কেউ মাদকাসক্ত হবে না কিংবা অবৈধ মাদক ব্যবসা কিংবা এই কাজের সাথে সম্পৃক্ত হবে না। এখানে যদি সমাজের প্রতিটি পরিবার কিংবা দেশের সবাই যখন একসাথে সচেতন হয়, তাহলে এটি সামাজিক আন্দোলন তৈরি হবে। আন্দোলন তৈরি হলে এই যে ব্যবস্থা কিংবা এই যে সামাজিক সমস্যা, সেটি দূর করা সম্ভবপর হবে। সেজন্য সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই সমানভাবে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবেন। প্রযুক্তির যত আধুনিকায়ন হবে,
আমার মনে হয় এটাকে ট্র্যাক করা আরো বেশি সুবিধা হবে। সহজ এবং আসলে কাজ করে যেন আমরা আসলে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হচ্ছে, কিন্তু যাওয়ার আগে স্যার আপনার কাছ থেকে একদম ছোট্ট পরিসরে একটু জানতে চাই, যুব সমাজ স্যার একটু আগে বলছিলেন 15 থেকে 35 বছর বয়সের সীমা যাদের, তারাই বেশিরভাগ আসলে এই মাদকাসক্তি হচ্ছে। তাদের উদ্দেশ্যে একদম ছোট করে যদি কিছু বলেন যে আসলে এই মাদকাসক্তি রোধ করা আমাদের দরকার এবং আমরা বিনোদনের জায়গাতে একটু ভিন্ন, বিনোদনের জায়গাকে বেছে নিয়ে আমরা মাদক থেকে দূরে থাকব, এই বিষয়ে ছোট্ট করে একটু যদি বলেন। আসলে যুব সমাজের জন্য যেটা বলবো, আর যেটা অপব্যবহার যে কথাটা একটা এখানে এসেছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে দেখেন, আপনি যদি ফেন্সিডিলের কথা চিন্তা করেন, ফেন্সিডিল কিন্তু আসলে উৎপাদন হয়েছিল কিন্তু কাশির সিরাপ হিসাবে, কিন্তু এটাকে আমরা মাদক হিসাবে ব্যবহার করি। আবার যদি মনে করেন যে প্যাথিডিন, এটা কি হয়, প্যাথিডিন কোনো রোগীর জন্য, কিন্তু কোনো অপারেশনের রোগীর জন্য কিন্তু এটা তৈরি করা হয়, কিন্তু ব্যবহার হয় কিন্তু মাদক হিসাবে। আমি যখন 2 নম্বর গেটে এখানে একটা ডিউটি করছিলাম, তখন দেখি একটা লোক শুয়ে আছে সেখানে, অল্প বয়সের 18-20 বছরের। সে পাশে একটা গাম, ওই যে সাইকেলের যে গাম থাকে না, ওই আঠা, ওইটার একটা পলিথিন, তার মানে ওইটা দিয়ে সে ইয়ে করেছে, সে ওইটার মাদক নিয়েছে। তো যুব সমাজ আসলে প্রত্যেকটা যুব সমাজকেই চিন্তা করতে হবে যে এটা কিন্তু তার প্রত্যেকের জীবনেই ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু ফ্রাস্ট্রেশন বা বিনোদন যেটাই বলেন, এটা নিয়ে সে আপনার মাদকের সাথে সম্পৃক্ত হবে, এটা কিন্তু কোনো যৌক্তিকতা নাই। এই ক্ষেত্রে অভিভাবকেরও ভূমিকা আছে। অভিভাবকরা কী করবে, যে সে তার ছেলে বা তার মেয়ে কার সাথে মিশছে, তার পেয়ারকে, এগুলো একটু খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। স্কুল থেকে সে কোথাও যাচ্ছে কিনা, বা সন্ধ্যার পরে ছেলেমেয়েরা বের হচ্ছে কিনা, কার সাথে মিশতে যাচ্ছে, অন্য কোনো মাদক নিচ্ছে কিনা, সেই ক্ষেত্রে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। কারণ প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা সন্তানেরই একটা অভিভাবক আছে, কারো না কারো হিল্লায় সে সেখানে থাকে। তাকে যেহেতু তার কাস্টোডিয়ান বানানো হয়েছে, কথার কথা এখানে একটা ছেলে, সাতকানিয়ার একটা ছেলে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে, হোস্টেলের কিন্তু একটা অভিভাবক, হোস্টেলের কিন্তু একটা ওখানে প্রভোস্ট থাকে বা হাউস টিউটর থাকে, তাদেরকেও কিন্তু খেয়াল করতে হবে যে এই ছেলেগুলো সন্ধ্যার পর বের হচ্ছে কিনা, বা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে। এভাবে করলে আমার মনে হয় সামাজিক সচেতনতা সবচাইতে বেশি প্রয়োজন। আর যুব সমাজের জন্য যেটা প্রয়োজন, যুব সমাজ তাদের চিন্তা করতে হবে যে এটার ভালো এবং মন্দ, তার জীবনের ভবিষ্যৎ, ভালো এবং মন্দ, কোনটা ভালো মন্দ এটা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে তারপরে তাদের সেই সৎসর্গে সর্বনাশ, অসৎসর্গে সর্বনাশ, এই কথাগুলো বিবেচনা রেখে তাদেরকে মিশতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আমার মনে হয় এই যুব সমাজ এই মাদকের থাবা থেকে দূরে থাকতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আজ 26শে জুন মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই দিবস উপলক্ষে আজকের এতক্ষণের আলোচনা অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য।